আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়, বিদ্রোহে নিহত অফিসারদের স্বজনদের অভিযোগ, তদন্ত কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি। শেখ হাসিনা নওফেল সহ ৩৪ জনের আসামি করে চট্টগ্রামে মামলা, MA লতিফ ৩ দিনের রিমান্ডে। ঠাকুরগাঁওয়ের সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ জেল হাজতে প্রেরণ। এবং সংস্কারের অভাবে বেহাল দশা মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের, সংস্কার না হওয়ায় দুর্ভোগে যাত্রীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পিলখানার হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগ করেছেন তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত অফিসারদের স্বজনরা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে হত্যাযজ্ঞ চালিয়ে সেটাকে অভ্যন্তরীণ অসন্তোষ বলে চালিয়ে দেয় আওয়ামী লীগ নেতারা। এছাড়া সরকার নিজেদের মতো কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তে হস্তক্ষেপ করেছে বলেও জানান তারা। এ সময় দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার হত্যাযজ্ঞে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ১৫ বছর পেরিয়ে গেলেও পিলখানার হত্যাকাণ্ডের সঠিক বিচার পাননি বলে দাবি নিহতদের স্বজনদের। ১৫ বছর অনেক কষ্ট করেছি। বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা ও সিভিলিয়ানদের হত্যার বিচারের দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকে সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেন তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে ৫৭ সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। মন গড়া তদন্ত কমিটি গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের বিচারকে প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ১৫ বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো। এ সময় ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা সহ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তারা। এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে। নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৩৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ শুক্রবার রাতে নগরীর চাঁদগাঁও থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। গত ১৮ জুলাই চট্টগ্রামের বদ্রারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে তানভীর সিদ্দিকী নিহত হন। এদিকে চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য MA লতিফকে ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ। ডাবলমোরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, MA লতিফকে বাইজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে সকাল 11:30টায় তাকে আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কোটা সংস্কার আন্দোলনে হামলা ও গুলি করে আহত করার অভিযোগে MA লতিফ সহ ১৬ জনের নাম উল্লেখ ও প্রায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন মোহাম্মদ এরশাদ। ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক
পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু বাদী হয়ে শুক্রবার সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল সহ 40 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা অনেককে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে জানা যায়, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে আসামিরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আন্দোলনরত অসংখ্য শিক্ষার্থী আহত হন। শুক্রবার দিবাগত রাতে এই মামলায় রমেশ চন্দ্র সেনকে সদর উপজেলার রুহিয়ায় নিজস্ব বাসভবন থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। নাটোর 2 আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামী লীগের 62 নেতা কর্মীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে সদর থানার মামলা দুটি দায়ের করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব। মামলায় উল্লেখ করা হয়, চলতি বছরের 13ই মার্চ তৎকালীন এমপি শিমুলের নেতৃত্বে শহরের ফুলবাগান এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিনকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায় আওয়ামী লীগ নেতারা। এই ঘটনায় শিমুল সহ 36 জনকে অভিযুক্ত করা হয়। অপরদিকে 2023 সালের 29 ডিসেম্বর সরকার বিরোধী আন্দোলন দমাতে জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাবকে গুলি করে আওয়ামী লীগ কর্মীরা। এ ঘটনায় সাবেক এমপি শিমুল সহ 26 জনকে অভিযুক্ত করেন আফতাব। শেরপুরে সাবেক এমপি আতিক ও ছানু সহ আওয়ামী লীগের 250 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু সহ 55 জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা প্রায় 250 জনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, গেল 27 জুলাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী রাইস মিলে হামলা ও ভাঙচুর ছাড়াও নগদ 1,55,60,500 টাকা, 17,760 বস্তা চাল, 14,925 বস্তা ধান, কম্পিউটার, সিসি ক্যামেরা চুরি করেছে আসামিরা। যাচাই বাছাইয়ের পর যারা ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি আরও জানান, ভুয়া পরিচয় দিলে জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন ও এতদিন রাষ্ট্রের ভাতা ভোগ করেছেন, মন্ত্রণালয়ের মাধ্যমে তা যাচাই বাছাই করে তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তি ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। পরে তিনি চট্টগ্রামের কোতোয়ালি থানা পরিদর্শন করেন। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মীর মুগ্ধ ও জাহিদুজ্জামান তানভীর সহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে লোকনাথ দিঘির পাড়ে প্রগতিশীল সংগঠন আমরা ভোরের সাথীর আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষক ফোরাম রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক ফোরামের রংপুর জেলার সভাপতি আব্দুল আলিম সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। ফরিদপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এইচএসসি পরীক্ষার্থীরা। সকালে রাজেন্দ্র কলেজ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দাবি করে বলেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণীত এইচএসসি পরীক্ষার যে রুটিন দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করা হলো। এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণারও দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ফরিদপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানিকগঞ্জে সম্প্রীতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মানিকগঞ্জ জেলা শাখা এ পদযাত্রায় আয়োজন করে। দুপুরে পদযাত্রাটি শহরের শহীদ রফিক চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমাবেশে সংগঠনের সভাপতি রঞ্জিত দে, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন বক্তব্য রাখেন। বক্তারা সম্প্রীতির এ দেশে সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন না হওয়ার দাবি করেন। এদিকে হবিগঞ্জেও শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি শহরের খোয়াই মুখ এলাকায় এ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, বাসদ নেতা নুরুল হুদা চৌধুরী শিবলি ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা সফল ছাত্র গণ অভ্যুত্থান শেষে জানমাল রক্ষায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। চাঁদাবাজি ও দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপির কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। রাজশাহী নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে রাজশাহী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত আছে তারা খুবই দ্রুত জড়ে পড়বে, আর যারা প্রকৃত ভালো নেতা, সে যে দলেরই হোক না কেন, ভালো ব্যক্তি, তারা অবশ্যই হাইলাইট হবে। নিউ জেনারেশন তো একটা ভালো পলিটিক্যাল একটা লিডারশিপে আসছে, এটা আমাদের দরকার, জাতির জন্য দরকার। গত 16 বছরে হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। নারায়ণগঞ্জে জিআইটি চত্বরে জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে তিনি এ দাবি জানান। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে সমাবেশের সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউসুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন। উপাচার্য ও সহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে মার্চ টু প্রশাসনিক ভবন কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে সদর উপজেলার চূড়ামনকাঠিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রশাসনিক ভবনের মূল ফটক সহ উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের তৎকালীন নিরাপত্তা কর্মকর্তা মফিজ উদ্দিনকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন তার পরিবার। সকালে বন্দর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মানববন্ধনে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এ অভিযোগ এনে মফিজ উদ্দিনকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। পরিবারের দাবি 10 বছর পূর্বে র্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে 9টি লোহার দান বাক্স খোলা হয়েছে। এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। 3 মাস 26 দিন পর সকাল 7:30টায় এই দান বাক্সগুলো খোলা হয়। টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, সিবিএ নেতা আনোয়ার পারভেজ সহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ মোট 220 জনের একটি দল টাকা গণনা করছে। সংস্কারের অভাবে বেহাল দশা মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের। দক্ষিণাঞ্চলে যোগাযোগে এই টার্মিনাল গুরুত্বপূর্ণ হলেও দুর্ভোগের শেষ নেই এর পরিবহন সংশ্লিষ্টদের। যাত্রীদের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না হওয়ায় দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ঢাকা সহ অন্তত 10 জেলায় দূরপাল্লার যাত্রী পরিবহন হয়ে থাকে মাগুরা পৌর বাস টার্মিনাল থেকে।
তবে প্রতিষ্ঠার 2 যুগের বেশি সময় পরও সংস্কার হয়নি জেলার একমাত্র এই টার্মিনালটি। টার্মিনাল জুড়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, ভাঙা সড়ক, নেই কোনো যাত্রী ছাউনি। অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আমাদের এখানে ড্রেনের ব্যবস্থা নেই, কোনো কিছুর ব্যবস্থা নেই, তাহলে আমরা কি করে থাকবো? আমাদের বৃষ্টি নামলে সব ঘর মার তলায় যায়। একটু আগে এখানে একটা গাড়ি উল্টে গেছে। মাগুরা টার্মিনালটা সেই আজকে অনেকগুলো বছর ধরেই দেখছি এরকম ভাঙাচোরা। কোনো রকমের বৃষ্টি হলে পারে পানিতে যে আমাদের এই গাড়িগুলো সব ফাঁসে যায়, এই যে অটোগুলো, রিক্সা। 2001 সালে বড় ধরনের সংস্কার কাজের পরিকল্পনা নেওয়া হলেও নানা জটিলতায় থমকে আছে এর কাজ। কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে তা জানে না পৌর কর্তৃপক্ষ। মাসিক মিটিংয়ে মেয়র মহোদয় আসলে আমরা জনগণের যাতে দুর্ভোগ লাঘব হয় সেই জন্য আমরা আমাদের পরিকল্পনা আছে, অবশ্যই সেটা আমরা মেইনটেনেন্সের ভিতরে রাখবো। টার্মিনালের ভেতরের সড়ক পাকা করা এবং যাত্রী ছাউনি নির্মাণের মাধ্যমে আধুনিক রূপ পাবে জেলার একমাত্র পৌর বাস টার্মিনালটি, এমনটাই প্রত্যাশা মাগুরাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সাভার উপজেলা পোস্ট অফিসে রাখা গ্রাহকদের প্রায় 12 লাখ টাকা গায়েবের পর কর্তৃপক্ষ দাবি করেছে টাকাসহ সিন্দুক লুটে নিয়েছে দুষ্কৃতকারীরা। তবে এলাকাবাসীর অভিযোগ করেছেন ছাত্র আন্দোলনকে পুঁজি করে নিজেরাই টাকা সরিয়ে এখন নাটক করছেন সেখানকার কর্মকর্তা কর্মচারীরা। সাভার উপজেলা পোস্ট অফিসের পোস্ট মাস্টার শামিমা সুলতানা বলেন তাদের গ্রাহকদের আমানত 11,70,897 টাকা গায়েব হয়েছে। টাকাগুলো সিন্দুকে রাখা ছিল। সিন্দুকটি সাভার মডেল থানার ডিউটি অফিসারের রুমে রাখা হয়। প্রায় 10 মণ ওজনের সিন্দুকটিতে 2টি বড় তালা লাগানো ছিল। হামলা চালিয়ে ওই সিন্দুক লুটে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বান্দরবানের আর্যগুহা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু ডক্টর F. দীপঙ্কর মহাথেরের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বৌদ্ধ সম্প্রদায় ও বিহারের দায়ক দায়িকারা। সকালে কালাঘাটা গৌতম বিহার প্রাঙ্গণে মানববন্ধনে বৌদ্ধ সম্প্রদায়ের নারী, পুরুষ ও দায়ক দায়িকারা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বৌদ্ধ বড়ুয়া সম্প্রদায়ের নেতারা বলেন বৌদ্ধ ভিক্ষু ধূতাঙ্গ ভান্তেকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা ধামা চাপা দিতে একটি কুচক্রী মহল এতে আত্মহত্যা বলে প্রচার করছে। গত 23 জুলাই বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষু ধূতাঙ্গ ভান্তের গলায় দড়ি লাগানো লাশ উদ্ধার করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।